আহিমা, আমরা সবাই খেয়েছি। হইছে, তোমাকে আর মিথ্যে বলতে হবে না। যে এখনো খায়নি সে যেন এখন আমার সাথে বসে খেয়ে নেয়। আমি কিছু মনে করব না। আশা করি বুঝতে পেরেছো আমি কার কথা বলছি। এখন যদি ঢং দেখিয়ে কেউ না খায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আয়াতের কথায় আয়েশা চৌধুরী খুব অবাক হলেন, কারণ ও কিভাবে জানলো উনি খায়নি। আসলে ছোটবেলা থেকেই আয়েশা চৌধুরী আয়াতদের না খাইয়ে খেতেন না। আয়াতের এটা মনে আছে, তাই তো এই কথাটি বলল। আয়েশা চৌধুরী বসতে না দেখে আয়াত আবারও বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি কি বলেছি? তখন আয়েশা চৌধুরী একটা চেয়ারে বসে পড়লেন। এটা থেকে আয়াত মুচকি আসলো, কিন্তু সবার আড়ালে। আসিয়ানরা সকলে অবাক। ওরা জানতোই না যে আয়েশা চৌধুরী এখনো খায়নি। উনি সবসময় সবার পরে খায়। আগে চৌধুরী সবসময় ঘরে খায়, মোনা চৌধুরী আর আয়েশা চৌধুরী সবসময় সবার পরে খায়। আজকেও তাই খেয়েছে মনে হয়। এটা ভেবেই কেউ কিছু বুঝতে পারেনি। তবে আয়াত কিভাবে জানলো? আয়াতের ব্যবহারে আয়েশা চৌধুরী সহ সকলেই খুশি হলেন। সরাসরি তাকে না বললেও তার খেয়াল রাখছে আয়াত। তখন আয়াত বলল, কাকিমণি, এরপর থেকে যেন তোমাকে মিথ্যে বলতে না শুনি। আমি কি করব বল, তোর মাই তো আমাকে বারণ করেছিল তাই। আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আসলে ছোটবেলা থেকেই আয়েশা চৌধুরী তার ছেলে মেয়েদের না খাইয়ে নিজে খেতে না। তাই আমি ভাবলাম হয়তো উনি খায়নি, তাই বললাম। এটা আবার কেউ যেন মনে না ধরে, আমি জাস্ট এমনি বললাম। এই কথা শুনে সকলেই মিটিমিটি হাসতে লাগলো। আয়াতের কথায় আয়েশা চৌধুরীর চোখ পানিতে ভরে উঠল। মোনা চৌধুরী আয়েশা চৌধুরীর খাবার বেড়ে দিল। তারপর আয়াত বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষে আয়াত বলল, কাকিমণি, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। থ্যাংক ইউ আহি। মোস্ট ওয়েলকাম কাকিমণি। আয়াত উঠে ওর বাবার কাছে গিয়ে বসলো। ওরা সবাই মিলে আড্ডা দিতে লাগলো। তখন আকি চৌধুরী আয়াতের ফোন নিয়ে নিচে এলেন। উনি সিঁড়ি থেকে বলল, হিয়ান, তোমার ফোন বাজছে। আমি তোমার রুমের ওখান দিয়েই আসছিলাম, তখনই দেখলাম তোমার ফোন বাজছে। কে ফোন দিয়েছে কাকিমণি? জান দিয়ে সেভ করা। এই কথা শুনে আয়াত তাড়াতাড়ি উঠে গিয়ে কাকিমণির কাছ থেকে ফোনটা নিয়ে মুচকি এসে ফোনটা ধরলো। ওপাশ থেকে আওয়াজ আসলো, আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম জান, কেমন আছো তুমি? সেসব কথা বাদ দাও, আগে বলো তুমি ফোন ধরছিলে না কেন? তুমি জানো আমি কখন থেকে তোমাকে ফোন দিচ্ছিলাম, কিন্তু তুমি আমার ফোন ধরছিলে না। ওখানে গিয়ে তুমি একদম আমাকে ভুলে গেছো। আমার জান কি আমার উপর রাগ করেছে? হ্যাঁ, রাগ তো করেছি। সরি জান, আসলে আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। প্লিজ রাগ করো না। আমি অনেকখানি রাগ করেছি তোমার উপর। আজ তুমি একবারও আমাকে কল দাওনি। সরি জান, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই তোমাকে কল করা হয়নি। এবারের মতো মাফ করে দাও। এরপর থেকে এরকম আর হবে না, প্রমিস। পাক্কা তো? হ্যাঁ, একদম পাক্কা প্রমিস। ওকে, এরপর থেকে এরকম হলে আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। তা আমার জান কি আমার উপর অনেক রাগ করেছিল? হ্যাঁ, অনেকখানি রাগ করেছিলাম। তা কতখানি শুনি? আমার নীল বেডরুমের সমান রাগ করেছিলাম। ওরে বাবা, তা তো অনেকখানি। হুম। তুমি খেয়েছো জান? খেয়েছি। তুমি খেয়েছো? খেয়েছি। বাড়ির সকলে খেয়েছে। হ্যাঁ, সকলেই খেয়েছে জান। তুমি কবে আমার কাছে আসবে জান? এ কথাই কি ছিল সেটা আয়াত জানে না, তবে এটুকু বুঝতে পেরেছে ও পাশের ব্যক্তিটা খুব আবেগ আর কষ্ট নিয়ে এই কথাটা জিজ্ঞেস করেছে। আয়াতের চোখের কোণে পানি জমা হলো। আয়াত নিজেকে সামলিয়ে বলল, খুব তাড়াতাড়ি আমি তোমার সাথে থাকবো ইনশাল্লাহ। তুমি আর আমি যেন একসাথে থাকতে পারি তার ব্যবস্থাও করব। আমি তোমায় ছাড়া ভালো নেই জান। আমি তো তোমাকে ছাড়া কোনোদিন থাকিনি। আমি তো তোমায় ছাড়া থাকতে বা বাঁচতে শিখিনি। তুমি তো আমার পাশে সবসময় ছিলে, আমার ছায়া হয়ে। এই 4টা মাস ধরে তুমি আমার কাছে নেই, আমার খুব কষ্ট হচ্ছে জান। ও পাশের ব্যক্তিটির কথা শুনে আয়াতের চোখের পানিটুকু গড়িয়ে পড়ল। হয়তো ও পাশের ব্যক্তিটাও কাঁদছে। আয়াত কি বলবে বুঝতে পারছে না। এদিকে বাড়ির সকলে আয়াতের দিকে তাকিয়ে আছে। একটু আগেই খুশি ছিল, কিন্তু এখন আয়াত কাঁদছে কিসের জন্য কেউ বুঝতে পারল না, কারণ ওরা কেউ ওপাশের ব্যক্তিটির কথা শুনতে পাচ্ছে না। আয়াত একটা ঢোক গিলে বলল, আর মাত্র কয়েকটা মাস, তারপর থেকে আমরা সবাই আবার একসাথে থাকবো। আচ্ছা সেসব বাদ দাও। তুমি বলো, আমি যে তোমাকে ওখানে রেখে এসেছি সবাইকে দেখে রাখার জন্য, আমাদের মিষ্টি বাবু কি আরো মিষ্টি খেয়েছে? একটাও খেতে দেয়নি। আমি ফ্রিজে তালা মেরে দিয়েছি। সত্যি এরকম বুদ্ধি তোমাকে কে দিয়েছে? কে দেবে আবার? জান ভাইয়া দিয়েছে। তুমি জানো জান ভাইয়া আমার জন্য কত কি নিয়ে এসেছে। আমি আর জান ভাইয়া মিলে এখন আমাদের বাড়িতে রাজত্ব করছি। এরকম বুদ্ধি শুধু তার মাথাতেই আসতে পারে। অনেকদিন পর দুটোই মিলে একসাথে হয়েছ। না জানি বাড়ির কি হাল করো তোমরা, আল্লাহ মালুম। তবে সাবধানে, ফুপিমা কিন্তু আছে, দুটোকে মেরে একদম সাইজ করে দেবে। আরে ফুপিমা কিছু করতে পারবে না। আর আমি কি ফুপিমাকে দেখে ভয় পাই নাকি? তাই না? ভয় পাও না, অথচ ফুপিমা তোমাকে ধরতে এলেই
তুমি আমার পেছনে এসে লুকাও। আরে ওটা তো আমি এমনিই করি, না হলে আহিয়ানা আয়াত চৌধুরী জান ওরফে জামাই আনাফ আজান চৌধুরী কাউকে দেখে ভয় পায় না, বুঝলে? বুঝতে পেরেছি জাহাপনা। আপনি কি এখন একা না, সাথে আরো কেউ আছে? আমি একাই রুমে আছি, তোমার কথা মনে হলো তাই তোমাকে কল দিলাম। আচ্ছা তাহলে আমি এখন রাখি, লিওনদের সাথে খেলতে যাব। ও আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলে ফোনটা কেটে দিল। আয়াত এতক্ষণ নিজের মনে কথা বলছিল। এতগুলো লোক যে ওর দিকে তাকিয়েছিল ও এখন সেটা উপলব্ধি করতে পারল। ও ফোন রাখতেই আশিয়ান বলল, কে ছিল ফোনে? আমার জামাই। কি তুই বিয়ে করেছিস আমাদের কাউকে কিছু না জানিয়েই? তোমার বিয়ের সময় আমাকে জানিয়েছিলে যে আমি জানবো। সকলে অবাক চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। তা দেখে আয়াত বলল, রিল্যাক্স সকলে, আমি এখনো বিয়ে করিনি। আমি তো মজা করছিলাম, আমি এখনো বিয়ে করিনি, আর তোমাদের ছাড়া বিয়েও করব না। এ কথা শুনে সকলে হাঁপ ছেড়ে বাঁচল। তখন আশিয়ান বলল, আমি যদি ভুল না হই এর সাথেই তুই হসপিটালে কথা বলেছিলি? এর সাথেই। তুই কথার মাঝে কাঁদছিলি কেন? কিছু না, এমনি। আমি এখন ওপরে যাই, আমার অফিসের কিছু কাজ আছে। বলে আয়াত ওপরে চলে গেল। আসলে সে এখন কাউকে কিছু বলতে চায় না, তাই কথা কাটাতেই এখন ওপরে গেল। বাকি সবাই ভাবতে লাগলো আয়াতের কি কারোর সাথে প্রেমের সম্পর্ক আছে? এত বছরে হয়তো কেউ ওর সাথে যুক্ত হয়ে গেছে। আশিয়ান বলল, বাবা, ও পাশের ব্যক্তিটাকে জান বলে ডাকে, আবার ওর ফোনে জান বলে নাম্বারটা সেভ করা। তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? কারোর সাথে সম্পর্ক থেকে থাকলেও আমাদের কিছুই করার নেই, যা হবার তাই হবে, পরে দেখা যাবে। আয়াত রাতে সকলের সাথে ডিনার করলো। বিকেলের ব্যাপারটা নিয়ে কেউ কিছু বলল না। সকলে ঘুমিয়ে গেলে আয়াত একটা সিক্রেট রুমে ঢুকলো। রুমে ঢুকে সব ঠিকঠাক দেখে আবার বেরিয়ে এলো। ও এসে কাউকে কিছু একটা মেসেজ করে ঘুমিয়ে পড়ল। নতুন দিনের সূচনা। আয়াত প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে সালাত আদায় করে নিল। ভোরের আলো ফুটতেই তারপর এই বাড়িতে ওর একটা ফেভারিট জায়গা আছে, সেখানে গেল। জায়গাটা হচ্ছে ছাদ। ও ছাদে গিয়ে দেখলো ছাদের একপাশে বাগান করা, অনেক রকমের ফুল। আশিয়ানের খুব ফুলের বাগানের শখ, তাই তিনি এটা করেছে। আয়াত একটা গোলাপ গাছ থেকে একটা গোলাপ ছিল, তারপর সেটা নিয়ে নিচে গেল। এতক্ষণ সকলে হয়তো নিচে চলে গেছে। ও নিচে গিয়ে দেখলো আশিয়ান একটা সোফায় বসে আছে। ও সকলের উদ্দেশ্যে সালাম দিল। তারপর আয়াত গিয়ে আশিয়ানের কাছে গেল। এতক্ষণ ওর এক হাত পেছনে ছিল। ও আশিয়ানের কাছে গিয়ে বলল, ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা দেখলে তুমি একদম লাফিয়ে উঠবে। তাহলে তাড়াতাড়ি দে। ওকে, চোখ বন্ধ করো। আচ্ছা ঠিক আছে। বলে আশিয়ান চোখ বন্ধ করলো। আয়াত হাতে থাকা ফুলটা সামনে ধরে বলল, এবার চোখ খোলো। আশিয়ান চোখ খুললো। তখন আয়াত বলল, শুভ সকাল ভাইয়া। আশিয়ান সেটা দেখেই আহি বলে লাফিয়ে উঠলো। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব রেগে গেছে। ওকে উঠতে দেখে আয়াত ফুল ওখানে রেখে দৌড় দিল। আশিয়ানও দৌড় দিল আর বলল, আহি, তুই আবার আমার বাগানের ফুল ছিঁড়েছিস? তুই জানিস না আমি আমার গাছের ফুল ছেঁড়া একদম পছন্দ করি না। তুই দাঁড়া, আজ তোর খবর আছে। আজ আগে আগে দৌড়াচ্ছে আশিয়ান পেছনে পেছনে। বাড়ির সকলে দেখে হাসছে। ছোটবেলায় আহি আশিয়ানের এরকমই করতো, আর আশিয়ান এমনই ওর পেছনে দৌড়াতো। এত বছর পর মনে হচ্ছে বাড়িটার প্রাণ ফিরে এসেছে। এভাবেই হাসি মজার মাধ্যমে সকলে ব্রেকফাস্ট সেরে যার যার কাজে গেল। আয়াত প্রতিদিনের মতো বোরকা হিজাব পরে ভার্সিটি গেল। আদিয়ান চৌধুরী বাড়ির গাড়ি নিয়ে যেতে বলল, কিন্তু আয়াত বলল সে ওই স্কুটি নিয়েই যাবে। অগত্যা আদিয়ান চৌধুরী রাজি হলো। অহনা আজ আয়াতের স্কুটির পেছনে বসে ভার্সিটি গেল। ভার্সিটির সকলে অবাক হয়ে ওদের দুজনকে দেখছে। সেদিন চৌধুরী পরিবারের সকলে ভার্সিটি আসায় কম বেশি সকলেই আয়াতের পরিবারের ব্যাপারে জেনে গেছে। আয়াত স্কুটি নিয়ে নামতেই আয়াসদের দেখতে পেল। আয়াজ আর ইসরাত ওদের দেখে এগিয়ে এলো। আয়াস বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এবং শুক্রিয়া সালাম দেওয়ার জন্য। মেনশন নট, কেমন আছো তুমি? কাল ঘুমিয়েছিলে দেখে তোমাকে না জানিয়ে চলে এলাম আমরা। ভালো করেছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এমনিতেও আমি বিকাল 4টায় ঘুম থেকে উঠেছিলাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বারে, আমাকে এখানে কেউ চেনেই তো না দেখছি। সবাই সবার মতো খবর নিচ্ছে, অথচ আমাকে কেউ কিছু জিজ্ঞেসই করছে না। তখন আয়াত ইসরাতের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমাদের কিউটি আপু, তোমাকে চিনব না তা কি করে হয়? আসলে কি বলো তো, তোমার ভাইয়া আগে কথা শুরু করেছে, তাই তার কথা শেষ করে তোমার কাছে আসলাম, বুঝলে? বুঝতে পেরেছি। ওকে এখন
চলো, সবার ক্লাসের টাইম হয়ে গেছে। সবাই যে যার ক্লাসে চলে গেল। আয়াত আসার পর থেকে রোজাকে কোথাও দেখতে পেল না। ও মনে মনে ভাবলো ও কি আসেনি, তাই মন খারাপ করে ক্লাসে ঢুকলো। যতদিন পর্যন্ত সবকিছু সামনে না আসছে ততদিন পর্যন্ত ওকে নাটক করতে হবে। ও ক্লাসে ঢুকতেই দেখতে পেল রোজা মন খারাপ করে একটা বেঞ্চে বসে আছে। মনে হচ্ছে প্রেমে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে গেছে। ও রোজার পাশে বসে জিজ্ঞেস করলো, কি রে রোজ, তোর কি হয়েছে? এমন দেবদাসের মতো বসে আছিস কেন? পরশুদিন থেকে ওই আরাফ আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না। কেন? জানি না, ফোন দিতে চাইলাম আবার নিজের ইগো দেখিয়ে দিলাম না। তুই ওনার পার্সোনাল নাম্বার পেলি কোথা থেকে? ওনার কাছে থেকে নিয়েছি বুঝিয়ে সুঝিয়ে। তা কি বুঝ দিয়ে এনেছিস আমাকে বল, আমিও শুনি। প্রথমে জিজ্ঞেস করলাম আপনার ব্লাড গ্রুপ কি। উনি বলল ও নেগেটিভ। তাই আমি বললাম আমার এক কাজিন ভাবির কয়েকদিন পর বেবি হবে, তার ব্লাড গ্রুপ আর আপনার ব্লাড গ্রুপ সেম। রক্ত লাগতে পারে, আমাদের চেনা জানা আর কারো রক্ত তো ও নেগেটিভ নেই। যদি রক্ত লাগে তখন আপনাকে কল করব। আপনি প্লিজ আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দেবেন। উনি প্রথমে একবার মানা করলেন, তারপর ওনাকে আরও কয়েকটা ইমোশনাল কথা বললাম, তারপর উনি ওনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলেন। আপনি ধন্য নারী, আপনার মাথায় কি বুদ্ধি! আপনার তারিফ না করে পারলাম না। শুক্রিয়া, কিন্তু উনি আমার মেসেজের রিপ্লাই কেন করছে না? আচ্ছা, উনি আমাকে কোনোভাবে ইগনোর করছে না তো? আমি তো ওনাকে 3 বেলা সমানে মেসেজ দিই। উনি এবার আমার মেসেজে বিরক্ত হয়ে আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না মনে হচ্ছে। কি আবল তাবল বলছিস? উনি মনে হয় ব্যস্ত আছে, এত বড় একটা বিজনেস সামলায়, সেটা কি 4টেখানি কথা? আচ্ছা চল একটা কল করে দেখি। কল পরে করবি, স্যার আসছে, এখন ক্লাস কর। কল ক্লাস শেষ করে করিস। আচ্ছা ঠিক আছে। স্যার আসতেই ওরা ক্লাসে মনোযোগী হলো। সব ক্লাস শেষ করে ওরা ক্যান্টিনে গেল। ওখানে গিয়ে একটা টেবিলে বসলো। তারপর রোজা বলল, এই আহি বল না, কল করব নাকি করব না? তোর ইচ্ছে, আমি কি জানি। ওকে, তাহলে কল দিয়েই ফেলি। বলেই রোজা আরাবকে কল দিল। ওর ভীষণ টেনশন হচ্ছে, না জানি বলে, কিন্তু ওর টেনশনে পানি ফেলে আরাবের ফোনটা নট রিচেবল বলল। এটা শুনে রোজা আবার কল করলো। এবার আগের কথায় জানান দিচ্ছে। ও মুখটা কাদো কাদো করে বলল, এই আহি নট রিচেবল বলছে তো। তাহলে বোধহয় উনি দেশে নেই, কোনো কাজের জন্য বাইরের দেশে গিয়েছে। তাই হবে মনে হয়। সেদিন তো একটা পোস্ট দিয়েছিল আউট অফ কান্ট্রি লিখে। আমিও বোকার মতো ওনাকে নিয়ে ভেবেই যাচ্ছি। বোকার মতো কি? তুই তো বোকাই। তখন ওদের কথার মাঝে আফিয়া আসলো। এসেই বলল, গুড আফটারনুন আয়াত। উফ সরি, আহিনা চৌধুরী। গুড আফটারনুন আফিয়া আপু। আরে তুমি আমাকে আপু বলছো কেন? আমরা তো সমবয়সী, তাই আফিয়া বললেই হবে। হাজার হোক তুমি আমার সিনিয়র, তাই রেসপেক্ট তো করতেই হবে, তাই না? কিন্তু তুমি তো আশিককে রেসপেক্ট করনি, তাহলে আমাকে কেন? তোমার এখনো সেসব কথা মনে আছে? থাকবে না কেন শুনি? আর তোমাকে আমার রেসপেক্ট করতে হবে না, এমনিতেও আমরা আত্মীয়, তাই নাম ধরে বলাটাই বেটার। আচ্ছা ঠিক আছে। তোমরা কি খাবে বলো, আমি ট্রিট দেবো আজ তোমাদের। না দরকার নেই, আজ আমরা কিছু খাবো না। তুমি বরং অন্যদিন আমাদের ট্রিট দিও। আজ আমরা উঠি। ওকে, যেমন তোমাদের ইচ্ছে। আয়াত আর রোজা ক্যান্টিন থেকে চলে গেল। তখন আফিয়ার এক বান্ধবী বলল, বাহ আফিয়া, তুই তো দেখি তোর শত্রুর সাথে এত ভালো ব্যবহার করছিস। ভালো ব্যবহার? মাই ফুড। এখন ভালো ব্যবহার করছি, এর কারণ আছে। আফিয়া কোনো কারণ ছাড়া কোনো কাজ করে না, বুঝলি? তাই তো বলি, আমাদের আফিয়া আবার চেঞ্জ হয়ে গেল নাকি? আফিয়া কিছু বলল না, শুধু একটা হাসি দিল। সবগুলো ক্লাস শেষ করে আয়াত অহনার জন্য ওয়েট করছে, কারণ অহনা ওকে বারবার বলেছে ওর জন্য যেন দাঁড়ায়। তাই অহনা দাঁড়িয়ে আছে। রোজা বাড়ি চলে গেছে। এখন আয়াত একা একা দাঁড়িয়ে আছে। তখন আয়াতের ফোনটা বেজে উঠলো। অজান্তা দেখলো ওর মামা ফোন দিয়েছে। ও ফোন নিয়ে সালাম করলো। আসসালামু আলাইকুম বড় মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? নানা ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, বাবাও ভালো আছে, তোমাকে দেখতে চাচ্ছে, তাই বলার জন্য ফোন দিলাম। আমি আজ দেখা করতে যাব তো। এখন হসপিটালে কে কে আছো তোমরা? আমি আর তোর মামি আছি, বাকি সবাই এখন বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে আসছি। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। বলে আয়াত ফোন কেটে দিল। পেছনে ঘুরতেই ও আয়াসকে দেখতে পেল। ওকে দেখে আয়াত চমকে গেল। তখন আয়াস জিজ্ঞেস করলো, বিকেলে কোথায় যাবে তুমি? আয়াত একটু থমকালো, তারপর একটা নিঃশ্বাস নিয়ে বলল, আজকে আমার অফিসে যেতে হবে, একটা মিটিং আছে, ওটা বিকেলে হবে। ও আচ্ছা। আহি, তুমি আমায় তুমি করে বলো না কেন? সময়ের সাথে অনেক কিছু বদলে যায় মিস্টার আয়াজ।
আমাকে কি আগের মতো তুমি করে বলা যায় না?